আমন্ত্রণ সবাইকে রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানে সঙ্গে আছি আমি সেলিম আমরাও খান। অনুষ্ঠানটি শুক্র থেকে রবি এই 3 দিন এই সময়ে টিভিতে নিয়মিত সম্প্রচার হয়। দর্শক, সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন ও পুলিশ সংস্কারে বড় ধরনের পরিবর্তন আনতে কাজ করছে অন্তর্বর্তী সরকারের অধীনে গঠিত সংস্কার কমিশন। চলতি মাসের শেষের দিকে সরকারের কাছে প্রস্তাবনা জমা দেবে কমিশনগুলো। 10টি কমিশন গঠন করা হলেও এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে সংবিধান ও নির্বাচন সংস্কারের বিষয়গুলো। পঞ্চদশ সংশোধনী বাতিল, আনুপাতিক ভোটিং, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চালু, প্রধানমন্ত্রী সহ বেশ কিছু প্রস্তাবনা দিয়েছে রাজনৈতিক দল ছাড়াও বিভিন্ন সংগঠন, ব্যক্তি ও বিশেষজ্ঞরা। বিদ্যমান সংবিধান সংস্কার নয়, সম্পূর্ণ নতুন সংবিধান প্রণয়নের দাবি জানিয়েছে কেউ কেউ। আর নির্বাচন কমিশনার নিয়োগ আইন পরিবর্তন, স্থানীয় নির্বাচনের দলীয় প্রতীকবাদ, প্রবাসীদের ভোট দেওয়ার বিধান চালু, ইভিএম বাতিল সহ বেশ কিছু আইনে পরিবর্তনের উদ্যোগ নিয়েছে নির্বাচন সংস্কার কমিশন। কমিশনের সঙ্গে বৈঠক শেষে সিইসি জানিয়েছেন, নির্বাচন সুষ্ঠু করার ক্ষেত্রে সবচেয়ে বড় ঘাটতি নির্বাচন ব্যবস্থার উপর মানুষের আস্থার ঘাটতি। বিশেষজ্ঞরা বলছেন, এসব প্রস্তাব বাস্তবায়িত হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব, তবে সংস্কারের সফলতা নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের উপর। এমন বাস্তবতায় দর্শক, আজ আমাদের আলোচনা বিষয় সংস্কারে ঐক্যমত্যের চ্যালেঞ্জ। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন যুক্তরাজ্যের প্রথিত যশা আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ এবং লন্ডন বারা অব নিউহ্যামের সাবেক 3 বারের ডেপুটি স্পিকার ব্যারিস্টার নাজির আহমেদ, সাবেক জজ এবং সংবিধান, রাজনৈতিক, অর্থনৈতিক বিশ্লেষক ইকতেদার আহমেদ এবং প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোরাব হাসান। দর্শক, আপনি আলোচনা অংশ নিতে পারেন, টেলিভিশনের পর্দায় দেখানো নম্বরে ফোন করতে প্রতিক্রিয়া দিতে পারেন, জানাতে পারেন মতামত, প্রশ্ন করতে পারেন, লিখতে পারেন ফেসবুকেও। যাচ্ছে মূল আলোচনা বিষয় সংস্কারে ঐক্যমতের চ্যালেঞ্জ। প্রথমেই আমি শুরু করতে চাই নাজির আহমেদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি তো লন্ডনে কাজ করেন এবং সংবিধানের উপরে আপনার যথেষ্ট কাজ আছে আমরা জানি। সম্প্রতি আমরা দেখেছি যে আপনি গণ অভ্যুত্থানের পরে সংস্কার কমিশন গঠিত হচ্ছে। এর ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্টটা হচ্ছে যে সামনে নির্বাচনের দাবি সবাই করছে, সংবিধান সংস্কার, আবার কেউ বলছে পরিবর্তনের কথা বলছে, এবং নির্বাচন ব্যবস্থার সংস্কার, দুটি বিষয় জরুরিভাবে আসছে। এই বিষয়ে আপনি কী বলবেন, যেখানে একটি সুষ্ঠু নির্বাচনের দাবি কিন্তু দীর্ঘদিন ধরে মানুষের আছে, যে যেটি একটি স্থায়ী রূপ পাবে, সবসময় হবে, এবং যে প্রক্রিয়াগুলো আনা হচ্ছে এটি কি দাঁড়াবে শেষ পর্যন্ত, আপনি কি বলবেন? আসলে সবাই তো পুরো জাতি কিন্তু উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছে আর কি। প্রফেসর ডক্টর ইউনূস সরকার প্রথম দিকে 6টা নির্বাচন কি বলে কমিশন গঠন করেছিলেন, এরপরে আরও বাড়িয়ে বোধহয় 10টা 11টা হয়েছে। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সংবিধান সংস্কার কমিশন আর নির্বাচন সংস্কার কমিশন। তো আমরা যখন তারা রিপোর্ট দেবেন তখন আমরা বুঝবো যে কোন দিকে তারা এগুচ্ছেন। কিন্তু আমার কথা হচ্ছে যে দেখেন, সংস্কার কিভাবে করতে যাবেন, কতটুকু করবেন। সংস্কার একটা চলমান প্রক্রিয়া, আপনি সংস্কার করতে পারবেন না। একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন করার জন্য যতটুকু সংস্কার করা দরকার, মোটা দাগে মৌলিক সংস্কারগুলো করা দরকার। দুঃখজনক হলে সত্য, গত 53 ইয়ার্সে বাংলাদেশের ইনস্টিটিউশনগুলো ডেভেলপ করে নাই, যার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। আমি ব্রিটেনে থাকি, আমি এখন পর্যন্ত চিফ ইলেকশন কমিশনারকে আমি বলতে পারবো না, বলার দরকার নাই, জানার দরকার নাই। তারা তো ইলেকশন বা নির্বাচন যে করে, ওই সিভিল সার্ভিসে যারা আছেন, স্কুলে যারা টিচার, তারা নির্বাচন করেন, কেউ বুধও পায় না। সকাল 7টা থেকে শুরু হয়, রাত্রে 10টা পর্যন্ত ভোটিং। তো এই যে সিস্টেমটা এমনভাবে ডেভেলপ হয়েছে, এখানে সিভিল সার্ভিসে যারা আছেন, সিভিল সার্ভেন্টস বা টিচার যারা আছেন, তারা কখনো কোনো চিন্তা করে না একটা বুট এদিক সেদিক করার জন্য। কিন্তু আমরা তো সেই সিস্টেমটা ডেভেলপ করতে পারি নাই। যে সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশনটা নিয়ে আসছেন, গত 3টা নির্বাচন যে হয়েছে, ওই কমিশনার, চিফ ইলেকশন কমিশনার তো ওই সার্চ কমিটি দিয়ে আনা হয়েছিল। শুধুমাত্র মাহবুব তালুকদার ছাড়া বাকি সব নির্বাচন কমিশনার্স এবং প্রধান নির্বাচন কমিশনারের কী ভূমিকা ছিল জাতি ভালো করে দেখেছে। তখন আমরা তো আশাবাদী হতে চাই, কারণ এত রক্তের বিনিময়ে একটা পরিবর্তিত পরিস্থিতির আলোকে বর্তমান সরকার দায়িত্ব নিয়েছেন, এবং এই ধরনের সুযোগ কিন্তু একটা জাতির প্রতি বারবার আসে না। এবং হয়তো এই সুযোগ যদি আমরা হাতছাড়া করি বা সরকার যদি ব্যর্থ হন কোনো কারণে, আমাদের জীবদ্দশায় হয়তো আরেকটা সুযোগ এভাবে আসবে না।
এজন্য ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনি যেটা বললেন যে পরপর 3টি নির্বাচন হয়েছে, যেটি সার্চ কমিটির ভেতর দিয়ে নির্বাচন কমিশনকে অর্থাৎ সিলেক্ট করা হয়েছে, বিরতি এবার তাই তো হলো। তাহলে এই সংস্কারের আচ্ছা, সার্চ কমিটি, সার্চ শব্দটা কি? আপনি খুঁজিয়ে নিয়ে আসবেন, আপনি খুঁজিয়ে মানে যাচাই করে নিয়ে আসবেন। এখানে যাচাই বাছাইয়ের কিছু ছিল? পলিটিক্যাল পার্টির নাম দিল, আপনি চট করে প্রস্তাব দিয়ে দিলেন, এভাবেই তো হয়ে আসছে। কিন্তু আপনি এইটাকে তো আরো অনেকভাবে করতে পারতেন। স্কিল, কম্পিটেন্ট, নোন, যাদের ট্র্যাক রেকর্ড আছে তাদেরকে নিয়ে আসতে পারতেন। আমেরিকাতে, ইউকেতে এই ধরনের পজিশনে রিক্রুট করার জন্য আলাদা ইন্ডিপেন্ডেন্ট বডি থাকে এবং একটা স্বচ্ছ, ইন্টেন্সিভ, এক্সটেন্সিভ প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু তাদেরকে নিয়োগ দেওয়া হয়। এরপরে দেখেন, যারা নির্বাচন কমিশনার হিসেবে থাকবেন, বাই নেচার তাদেরকে কোজি জুডিশিয়াল ফাংশন ডিসচার্জ করতে হয়, তাদেরকে নিরপেক্ষভাবে জিনিসগুলো ডিল করতে হয়। জাজেস যারা অ্যাপেক্স কোর্টে, দীর্ঘ অভিজ্ঞতার আলোকে কিন্তু দে অ্যাপিয়ার টু বি নিউট্রাল, ইম্পার্শিয়াল। কিন্তু আমলারা সেক্ষেত্রে অনেকটা ডিফারেন্ট অবস্থার পরিপ্রেক্ষিতে দায়িত্ব পালন করে আসেন। এবং আপনি যদি কম্পেয়ার করেন, অথবা বাই নেচার জাজেস আর ইন এ বেটার পজিশন টু সার্ভ ইম্পার্শিয়ালি এবং ইন্ডিপেন্ডেন্টলি দেন ব্যুরোক্র্যাটস। কিন্তু চট করে নিয়ে আসা গেল, কোথার থেকে কীভাবে আসলেন অনেকে জানি না, যারা আসছেন আসলে জাতি হয়তো তাদেরকে ভালো করে চিনেও না। তো আপনি একটা পরিবর্তিত পরিস্থিতিতে জাতির আশা আকাঙ্ক্ষার আলোকে একটা নির্বাচন হতে যাচ্ছে, ওই নির্বাচনটা হতে হবে। জিনিসটা কি সংস্কারের পরে করা যেত না? অর্থাৎ যেভাবে একটু সময় নিয়ে করা যেত এবং সংস্কারের রিপোর্ট দেওয়ার পরে অংশীজনদের সাথে বৈঠক করে এরপরে করা যেত। খুব ইমিডিয়েটলি তো কোনো ইলেকশন হতে যাচ্ছে না। এরপরে দেখেন, ইলেকশনের ব্যাপারে রোড ম্যাপ অনেক পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে দাবি করা হচ্ছে। এইটা কেন দেওয়া হচ্ছে না, বা দিলে অসুবিধা কী? রোড ম্যাপ মানি না ইলেকশন। আপনি দেখেন, একটা একাডেমিক ইয়ারের ডে 1 ইংল্যান্ডে পুরো বছর কি পড়ানো হবে দিয়ে দেওয়া হয়। ওইটা হয়তো পড়ানো হবে নভেম্বরে, কিন্তু 1 বা 2 জানুয়ারিতে দিয়ে দেওয়া হচ্ছে। আপনি একটু ওয়েল থট আউট প্ল্যান দেন যে আমরা এইটা করতে যাচ্ছি, তখন জাতি বিভ্রান্ত হবে না। যতক্ষণ পর্যন্ত আপনি ফুল ইনফরমেশন, ক্লারিফিকেশন নিয়ে না আসবেন, তখন ওই রিউমার সৃষ্টি হয়, গুজব সৃষ্টি হয়। না, কিন্তু ছাত্র যারা সমন্বয়ক ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র যারা ছাত্র নেতা, তারা বলেছেন যে অনেক দল বলছে নির্বাচন রোডম্যাপ ঘোষণা করার জন্য, নির্বাচনের জন্য তারা চাপ দিচ্ছে। তারা বলছে যে এত রক্তের বিনিময়ে, অর্থাৎ তারা সংস্কার প্রক্রিয়া সম্পূর্ণ করার পরই তারা নির্বাচন কথা বলতে চায়। তাহলে সেক্ষেত্রে দলগুলো বা কেন আগে নির্বাচন রূপ যাচ্ছে এই সংস্কার না? একবারে যেমনে তেমনি একটা সংস্কার করেই যে আপনি নির্বাচনও দিয়ে যাবেন সেটাও না, কারণ অনেক আশা আকাঙ্ক্ষার, অনেক রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং কিছু মৌলিক মোটা দাগে সংস্কার করতেই হবে। যদিও তারা সংস্কার না করেন আর পরবর্তী ইলেক্টেড গভর্নমেন্টের উপর ছেড়ে দেন, তাইলে ওনারা করবেন না এবং ইতিহাস সাক্ষী দিয়ে তারা করবেন না। ছোট্ট একটা উদাহরণ দেই, ব্রিগেডিয়ার শাহাদ সাহেব লন্ডন ছিলেন গত 2-3 সপ্তাহ আগে। হাউস অফ লর্ডসে একটা সেমিনার ছিল, আই ওয়াজ ওয়ান অফ দ্য প্যানেল স্পিকার। তো আমি ওনাকে বলেছি যে আপনি যখন নির্বাচন কমিশনার ছিলেন, তখন আরপিওতে সংশোধন করে একটা নিয়ম চালু করেছিলেন যে দেশের বাইরে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের শাখা থাকতে পারবে না। পরবর্তী গভর্নমেন্ট এটা ক্যারি অন করেছে? করে নাই। তো যে সংস্কার মৌলিক, যেটা দরকার প্রাতিষ্ঠানিক রূপ লাভের জন্য, যেটা দরকার একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষতার জন্য, এইটা এখনই করতে হবে। এইটা সুপারফিশিয়ালি বা কৃত্রিমভাবে কিছু করে গেলে ওইটা কিন্তু পরবর্তীতে ক্যারি অন করবে না। কিন্তু আর ছোট্ট একটা প্রশ্ন করতে চাই, আপনি বললেন যে যদি সংস্কার না করে তাহলে পরবর্তী সরকার করবে না, একটি আপনি আপনার অ্যাজাম্পশন থেকে বলেছেন। কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন তারা কিন্তু 2 বছর আগেই সংস্কার প্রস্তাবগুলো দিয়েছে, 31 দফা। তার ভিতরে অনেক কিছুই আছে যা সরকার করতে চাচ্ছে এবং 2 বছর আগে থেকে সংস্কার প্রস্তাবনাগুলো দিচ্ছে, রাষ্ট্র মেরামতের সংস্কারগুলো দিয়ে আসছে। তাহলে তো তাদের দলগুলো তান্ত্রিকতা আছে না, তারাও তো আগে দিয়ে। বৃহৎ দল হিসাবে বিএনপি পলিটিক্যাল প্রোগ্রাম দিতেই পারে এবং তারা হয়তো চিন্তাই করতে পারেন যে সুষ্ঠু ইলেকশন হলে তারা হয়তো ক্ষমতায় চলেও যেতে পারেন। নাথিং রং ইন দিস। এবং তারেক সাহেবের বক্তব্যগুলা 5ই অগাস্টের পর থেকে অনেক কনসিস্টেন্ট, আমরা অনেক উন্নত মানের আমরা দেখতে পাচ্ছি। এবং আমি তো এখানে কোনো রং করতেছি না, কিন্তু পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে এসে রিফর্ম করা আর নিউট্রাল ইম্পার্শিয়াল বডি দ্বারা রিফর্ম করা কিছুটা তফাৎ আছে। ধন্যবাদ। আবার আসবো আপনার কাছে। ইকতেদার আহমেদ, আপনি এই প্রসঙ্গে কী বলেন? বিশেষ করে এই যে নির্বাচন নিয়ে
একটা পক্ষ বলছে দ্রুত নির্বাচন ঘোষণা করেন, কিন্তু আন্দোলনকারীদের প্রধান অর্থাৎ লক্ষ্য আছে যে নির্বাচন কমিশন সংস্কার, এটি একটি বিষয়। অন্যটি বলছে যে কেউ কেউ বলছেন যে সংবিধান সংস্কার না, সংবিধান পুনর্লিখন করতে হবে। তাহলে পুনর্লিখন কেন করতে হবে? দেখুন, আমাদের তো একটা সংবিধান আছে, আমাদের নির্বাচন কমিশন আছে। দুটোই হলো এই যে নির্বাচন কমিশন একটা হচ্ছিল সাংবিধানিক প্রতিষ্ঠান। তো সাংবিধানিক প্রতিষ্ঠান মানে হচ্ছিল সংবিধানের অধীনে নির্বাচন কমিশনটা প্রতিষ্ঠিত। তো এখন আপনি সংবিধান পুনর্লিখন এটা তো একটা অত্যন্ত জটিল ব্যাপার। সংবিধান যদি আপনি পুনর্লিখন করতে হয় তাহলে গণপরিষদ গঠন করতে হবে। তো গণপরিষদ কাদেরকে নিয়ে গঠন করবেন? আপনাকে একটা রেফারেন্ডাম, গণভোটের আয়োজন করতে হবে। তো গণভোটের আয়োজনের বিধান তো এখন আমাদের সংবিধানে নাই। ওনারা তো শপথ নিয়েছেন সংবিধানের অধীনে, এবং সংবিধানের অধীনে শুধু শপথ নেন নাই, এবং ওনারা শপথ নেওয়ার সময় স্পষ্টভাবে ওনারা ব্যক্ত করেছেন যে ওনারা সংবিধানের রক্ষণ, সংরক্ষণ এবং নিরাপত্তা বিধান করবেন। তাহলে যদি সংবিধানের রক্ষণ, সংরক্ষণ এবং নিরাপত্তা বিধান নিয়ে যদি তাদের শপথ হয়ে থাকে, তাহলে তো সংবিধানের নির্দেশনার যে সকল নির্দেশনা সংবিধানে আছে এ থেকে তো ওনারা তো বিচ্যুত হতে পারবেন না। আর সংবিধান যদি আপনি পুনর্লিখন করতে চান বা সংশোধন যেটাই করতে চান, আপনাকে যদি উইদাউট হ্যাভিং পলিটিক্যাল ডায়ালগ উইথ দ্য মেজর পলিটিক্যাল পার্টিজ, বিশেষ করে হচ্ছিল এখন মেজর পলিটিক্যাল পার্টিজ বলতে হচ্ছিল মাঠের যে বিরোধী দল, আওয়ামী লীগ তো এখন নাই, তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে কি করবে না এটা হচ্ছিল অনিশ্চিত। বাট বিএনপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, জামাত ইসলামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, এবং ক্ষুদ্র যে সকল দল আছে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। তো আপনি যদি সংবিধান সংশোধন করতে চান, তাহলে এই সংশোধনীটা যেটাই হোক, সংবিধানের সংশোধন বা পুনর্লিখন, পলিটিক্যাল পার্টিসগুলো ওন করে কিনা আপনাকে তো দেখতে হবে। তারা যদি ওন না করে, এটা তো হলো পণ্ডশ্রম, এটা হচ্ছিল তাহলে জনগণের অর্থের অপচয় ছাড়া অন্য কিছুই না। আমরা এখানে উদাহরণ দিতে পারি, শাহাবুদ্দিন সাহেব উনি তো হচ্ছিল অস্থায়ী সরকারের প্রধান ছিলেন। তো উনি হচ্ছিল 28টি সংস্কার কমিশন করেছিল। পরবর্তীতে নির্বাচন পরবর্তী যারা ক্ষমতাসীন হয়েছিলেন তারা ওনার একটা সংস্কারও কিন্তু কার্যকর করেনি। এই একটা 111 গভর্নমেন্ট 122টা অর্ডিন্যান্স করেছিল। পরবর্তীতে যারা ক্ষমতাসীন হলো তারা এই 122টা অর্ডিন্যান্সের মধ্যে 44টা অর্ডিন্যান্সকে আইনে পরিণত করেছে, 78টাকে আইনে পরিণত করে নাই। তাহলে এই যে 78টাকে যে আইনে পরিণত করে নাই, এটা কি একটা পণ্ডশ্রম না? তো আপনি যে সংস্কারই করবেন, ওই সংস্কার অর্থবহ সংস্কার হতে হবে, এবং আমাদের যে আগামীতে যে নির্বাচন হবে, নির্বাচনে যারা সম্ভাব্য বিজয়ী দল হিসেবে আবির্ভূত হবে তাদের সাথে আপনি একটা পলিটিক্যাল ডায়ালগে যেতে হবে। তারা যদি ওন না করে, এই সংস্কারের বা এই সংশোধনের কোনো অর্থ নেই। এটা হলো একটা দিক। আপনি নির্বাচন কমিশন সম্পর্কে বলেছেন। এখন যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, কিভাবে গঠন করা হয়েছে আপনার নিশ্চয়ই মনে আছে যে 2014 এবং 2018-তে নির্বাহী আদেশের অধীনে সার্চ কমিটি করা হয়েছিল, এবং ওই সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠিত হয়েছিল। এবং 2024-এ আমরা দেখলাম যে নির্বাচন হয়েছে, ওই নির্বাচন পূর্ববর্তী 2022 খ্রিস্টাব্দে তড়িঘড়ি করে একটা আইন করা হলো। ওই আইনটার নাম হলো প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ আইন। ওই আইনে অর্থাৎ যে আইনটি করা হলো 2022 সালে, ওই আইনের সার্চ কমিটি আর হলো এই যে নির্বাহী আদেশে গঠিত সার্চ কমিটির মধ্যে কোনো পার্থক্য নাই, একই। সেখানে 4জন সাংবিধানিক পদধারী, 2জন হচ্ছিল সুপ্রিম কোর্টের বিচারক, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, আর আরেকজন হচ্ছিল পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান। এই 4 সদস্য, আর 2জন সদস্য হচ্ছিল আপনার একটা এই যে নতুন যে এই আইন হয়েছে সেখানে হচ্ছিল রাষ্ট্রপতি কর্তৃক নিয়োজিত 2জন সদস্য, একজন, যার মধ্যে একজন হচ্ছিল মহিলা, একজন হচ্ছিল বিশিষ্ট ব্যক্তি। তো এখন আপনি সার্চ কমিটি করলেন কখন? আপনি এই সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করলেন যখন নির্বাচন সংস্কার কমিশন অলরেডি ফর্ম হয়েছে এবং তারা কাজ করছে। এবং নির্বাচন সংস্কার কমিশন আমার সাথে ওনারা মিটিং করেছে, ওনারা আমাকে ডেকেছিল, আমি গিয়েছিলাম। তো ওনারা বললো যে ওনারা কিন্তু সর্বপ্রথম কাজ যেটি করেছে সেটা হলো যে এই আপনার এই প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ আইনের ওনারা খসড়া সরকারের কাছে সাবমিট করেছিল। তো ওই খসড়া বিষয়ে তাদের সাথে আলোচনা করে বা দেশবাসীর সাথে আলোচনা করে সেখানে সামান্য সংশোধনী করে অর্ডিন্যান্সের মাধ্যমে আমরা একটা আইন করতাম তাহলে ভালো হতো না? এখন একটা বিতর্কিত আইনের অধীনে আপনি এই নির্বাচন কমিশন গঠন করলেন, এবং গঠন পরবর্তী আমরা দেখলাম যে পরের দিনই হচ্ছিল জাতীয় নাগরিক কমিটি এটাকে প্রত্যাখ্যান করেছে। এবং আমাদের যে রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে অন্য সকলের বক্তব্য আমি জানি না, তবে আমার জুনায়েদ সাকি ওনার বক্তব্যটা আমার মনে আছে। উনি বলেছিলেন যে এই নির্বাচন কমিশনে প্রত্যাশিত কেউ স্থান পায়নি,
তাহলে ওনারা রাজনৈতিক দলরা যাদেরকে নিয়ে প্রত্যাশা করেছিলেন ওই ধরনের কোনো ব্যক্তিকে ওনারা এই নির্বাচন কমিশনে দেখেননি। তো তারপরে ধরেন আমরা পত্রপত্রিকায় দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দল 300 জনের নাম প্রস্তাব করেছে। এখন 300 জনের যে নাম প্রস্তাব করেছে এই 300 জন থেকে ওনারা 10 জনের নাম রাষ্ট্রপতির কাছে পাঠালেন। তাহলে কি পদ্ধতি বা কি প্রক্রিয়া অনুসরণ করে এই 300 জন থেকে ওনারা যে এই 10 জনে আসলেন, এবং ওনারা আমরা শুনলাম যে রুদ্ধদ্বার কক্ষে বৈঠক করেছেন এবং এটা যে সদস্য সচিব যিনি ছিলেন ক্যাবিনেট সেক্রেটারি তাকেও ওই কক্ষে থাকতে দেন নাই। আমার কথা হচ্ছে যে রুদ্ধদ্বার বৈঠক হবে কেন? এটা তো ট্রান্সপারেন্ট হওয়া উচিত যে আমাদের নীতিমালা হচ্ছিল এই নীতিমালার ভিত্তিতে আমরা 300 জন থেকে এই 10 জনকে উপযুক্ত মনে করেছি এবং এই বিবেচনায় তারা উপযুক্ত। একটা তো সামারি তো লাগবে, ওই সামারিটা কোথায় জাতি জানতে চায়। এবং এর আগেও আমরা দেখেছি যে 2018 সালে যখন নির্বাচন কমিশন গঠন হয়েছিল তখন আমাদের এই যে এখন যে নির্বাচন সংস্কার কমিশনের যিনি প্রধান বদিউল আলম মজুমদার, তিনি তথ্য অধিকার আইনে সরকারের কাছে একটা চিঠি দিয়েছিলেন যে কি পদ্ধতি এবং কি প্রক্রিয়া অনুসরণ করে আপনার এই যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে এবং কোন রাজনৈতিক দল কার নাম প্রস্তাব করেছে এটা উনি জানতে চান। কিন্তু সেটা কিন্তু অদ্যাবধি কিন্তু সরকার জানায়নি। এবং বর্তমানে এখানেও কিন্তু একই, আমরা কেউ জানি না কোন রাজনৈতিক দল কার নাম প্রস্তাব করেছে এবং কিসের ভিত্তিতে ওনারা এই 10 জনের নাম সুপারিশ করেছেন এবং কেন তারা রুদ্ধদ্বার কক্ষে বৈঠক করে সুপারিশ করলেন। এই হচ্ছিল একটা দিক। আর একটা দিক হলো যে আমাদের এই সার্চ কমিটিতে 2 জন উচ্চ আদালতের বিচারক অন্তর্ভুক্ত, একজন হচ্ছিল আপিল বিভাগের জাজ এবং একজন হচ্ছিল হাইকোর্ট বিভাগের জাজ। এখন আর্টিকেল 94 সাব আর্টিকেল 3 সেখানে বলে দেওয়া আছে যে আপিল বিভাগের বিচারকরা শুধুমাত্র আপিল বিভাগে আসন গ্রহণ করবেন আর হাইকোর্ট বিভাগের বিচারকরা হাইকোর্ট বিভাগে আসন গ্রহণ করবেন। এখন ওনাদেরকে যে এই যে বিচার বহির্ভূত যে দায়িত্ব দেওয়া হলো এই যে নির্বাচনী আইনের অধীনে, এই দায়িত্বটা ওনাদের সাংবিধানিক দায়িত্বের সাথে সাংঘর্ষিক কিনা এটাও কিন্তু বিবেচনার দাবি রাখে। আপনি যদি আর্টিকেল 94 সাব আর্টিকেল 3 দেখেন সেখানে তো স্পেসিফিক দায়িত্ব দেওয়া আছে যে এই দায়িত্ব তারা পালন করবেন। তো এটা তো ওই দায়িত্বের সাথে যদি তাকে সার্চ কমিটির অধীনে অন্য আইনের অধীনে যদি অন্য কোনো দায়িত্ব যদি দেন এবং সেই দায়িত্ব যদি আর্টিকেল 94(3) সাথে সাংঘর্ষিক হয় তাহলে সেক্ষেত্রে তো আপনার বিতর্ক তো দেখা দেওয়া স্বাভাবিক। এবং আমাদের যে এই সংবিধানে আপনার যে 72-এর যে সংবিধান, সেই সংবিধানে কিন্তু আদালতের বিচারকদের অবসর পরবর্তী প্রজাতন্ত্রে যে কোনো ধরনের লাভজনক পদে নিয়োগ বাড়িত ছিল। এটা কেন করা হয়েছিল? যে তাদের ইন অর্ডার টু কিপ দেম অ্যাওয়ে ফ্রম অল সর্টস অফ অ্যালিউরমেন্ট। এটা পৃথিবীর অন্যান্য দেশে হয়ে থাকে যে আমরা বিচারকদেরকে সকল ধরনের বিতর্কের ঊর্ধ্বে রাখবো এবং সেজন্য কিন্তু বিচারকদের পেনশন অর্থাৎ যে পরিমাণ টাকা ওনারা বেতন পান, যদি একজন বিচারকের বেতন যদি 2 লক্ষ টাকা হয় উনি কিন্তু সম পরিমাণ পেনশন পান। কেন এটা করা হয়? যে অবসর পরবর্তী যেন তার কোনো ধরনের কোনো অভাব যেন না থাকে এবং সেজন্যই কিন্তু পোস্ট রিটায়ারমেন্ট এমপ্লয়মেন্টটা বাড়িতে করে দেওয়া হয়েছে। কিন্তু আমরা দেখলাম যে এই পরবর্তীতে 5ম সংশোধনীর মাধ্যমে বলছে যে জুডিশিয়াল এবং কোয়াজি জুডিশিয়াল পোস্ট হোল্ড করতে পারবে, কিন্তু 5ম সংশোধনী বাতিল হলো। কিন্তু 5ম সংশোধনীর মাধ্যমে সুপ্রিম কোর্টের জাজদের জন্য যে সুবিধা দেওয়া হয়েছিল সেটা কিন্তু ওরা অক্ষুণ্ণ রেখেছেন বা বহাল রেখেছেন, সেটা এখনও কিন্তু আছে। কিন্তু আপনি যদি ট্রু সেন্সে আপনি যদি বিচার বিভাগ থেকে একটা পৃথিবীর অন্যান্য দেশে বিচার বিভাগ থেকে দেশের জনমানুষ যেটা প্রত্যাশা করে, আমরা যদি সেই প্রত্যাশা যদি করি তাহলে হচ্ছিল 72 সংবিধানের যে বিধান ছিল সেই বিধানে ফিরে যাওয়া উচিত। ধন্যবাদ। আবার আসবো সোহরাব হাসান, আপনি করবেন। বিশেষ করে যে নির্বাচনের জন্য অনেক দলগুলো বলছে যে নির্বাচন দিতে হবে, অন্যদিকে সংস্কার কমিশনীয় তোড়জোড় চলছে, এই ডিসেম্বরই তারা রিপোর্টগুলো দিবে। কিন্তু যেখানে সংবিধান পুনর্লেখনের কিন্তু একটা প্রস্তাবনা আছে, সংস্কারের প্রস্তাবও আছে, পুনর্লেখনও একটা জোরালো দাবি আছে, তাহলে এই বিষয়টাকে আপনি কী বলবেন যে কেন পুনর্লেখনের প্রয়োজন আছে? ধন্যবাদ সহ 2 আলোচক, বিজ্ঞ আলোচক, তারা আইনের মানুষ। সাধারণ নাগরিক হিসেবে যেটা বলতে পারি যে সংস্কার প্রশ্নটা আসে কখন? যখন একটা কাঠামো আর কাজ করছে না তখন এটি সংস্কার করে এটি যাতে কার্যকর হয় বা গতিশীল হয় সে কারণে। কিন্তু আমাদের কাঠামোটাই তো কি বলবো অনুপস্থিত বা ভেঙে পড়েছে, এবং সেটি যে গত 15 বছরে না, শুধু 53 বছর ধরেই আমরা যেসব উদ্দেশ্যে সংবিধান নিয়ে তো আমরা এত কথা বলছি, সংবিধানে যা যা লেখা আছে প্রতিটা আমরা লঙ্ঘন করেছি, প্রতিটা আমরা অমান্য করেছি, সেটা গণতন্ত্র বলেন, বিচার বিভাগ বলেন, আইনসভা বলেন, আর সর্বত্র। এখন এ কারণেই কিন্তু এই যে এই সরকার এটা করতে পারবে না, পুনর্লেখন বা সংবিধান নবায়ন করতে পারবে না, কিন্তু এটা এই প্রশ্নটা আসছে যেহেতু আমরা এই অবস্থায় নিয়ে গেছি। অনেকে ছোট্ট প্রশ্ন করি যে অনেকে বলবার চেষ্টা করেন যে
আইন তো সব কিছুই আছে, অর্থাৎ আইন যদি মানে, আইনের প্রতি যে মান্যতা থাকে, তাহলে যে কোনো আইন দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন বা দেশকে চালানো সম্ভব। সেই ক্ষেত্রে এই যে আইনি পরিবর্তনগুলো যে করার প্রক্রিয়া চলছে, মনে করেন যে আইনগুলো যদি অর্থাৎ ইমপ্লিমেন্ট করা হয় তাহলেই একদম সুষ্ঠু সব কিছু ঠিক হয়ে যাবে, আপনি কি মনে করেন? ঠিক তো হবে না। তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে 4টি নির্বাচন তার প্রমাণ। ভালো নির্বাচন হয়েছে, গ্রহণযোগ্য হয়েছে, দেশে বিদেশে প্রশংসিত হয়েছে। কিন্তু ওই 4টি নির্বাচনের মাধ্যমে যে সংসদ গঠিত হয়েছে, সেই সংসদ কি কার্যকর হয়েছে? আমরা তো কার্যকর দেখিনি। কারণ বিরোধী দল প্রথম দিন থেকে যে মানি না, মানব না বা বয়কট, এটাই হচ্ছে তাদের নীতি। আর সরকারি দলের নীতি হচ্ছে সব কিছু দখল করা। ঠিক আছে, সব কিছু ঠিক আছে, সব কিছু দখল করা এবং সংখ্যাগরিষ্ঠ জোরে ঠিক আছে না, মানে বিচার বিভাগে দখল করা, শিক্ষা বিভাগে দখল করা, প্রশাসনে দখল করা, এই যে দখলবাজি, এটা তো কোনো আইনে থাকতে পারে না। রাইট। এখন যে প্রশ্নটি এসেছে 6টি সংস্কার কমিশন, এই দখলবাজিটা বন্ধ করা। কিন্তু আমরা তো দেখি যে, এবং কিছুটা উদ্বেগের সঙ্গেও লক্ষ্য করি যে দখলবাজি তো 5 আগস্টের আগে এক ধরনের দখলবাজি ছিল, এখন আর এক ধরনের দখলবাজি। তো প্রথম সংস্কার হচ্ছে এই দখলবাজি বন্ধ করা। যদি না হয়ে থাকে খুব ভালো, কিন্তু আমরা সংবাদ মাধ্যমে দেখি বিভিন্ন জায়গায় দখলবাজি আছে। এখন নির্বাচনের পর একটা ভালো নির্বাচন হলো, কারণ যে পরিস্থিতি, যে পরিস্থিতি বা পূর্ব শর্তগুলো এখন বিরাজ করছে, তাতে আগামী নির্বাচনটা ভালো নির্বাচন হবে। ভালো নির্বাচন হয়ে ভালো সরকার হবে কিনা, ভালো সংসদ হবে কিনা, সেই সংসদ বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করবে না এই নিশ্চয়তা থাকবে কিনা, সেই বিচার বিভাগ আর সেই সংসদ এবং নির্বাহী বিভাগ একাকার হয়ে যাবে কিনা। সেক্ষেত্রে বিএনপি 31 দফা দিয়েছে, জামাত সহ, বাম সহ অনেকগুলো দিয়েছে। আনুপাতিক ভোটের অধিকাংশ দল কিন্তু আনুপাতিক ভোটের পক্ষে, কিন্তু বিশেষজ্ঞদের মধ্যে দ্বিমত আছে। বিএনপি এ ব্যাপারে দ্বিমত করছে এবং তারা রাজি নয়। সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে নির্বাচনের আগে এ ব্যাপারে ফয়সালা হবে না, একটা নির্বাচন হবে। প্রথমত হচ্ছে, প্রথম সংস্কারটা দরকার হচ্ছে মানুষের মন, মানসিকতা, চিন্তার সংস্কার। 53 বছর ধরে যে অন্যায় চলে আসছে এবং সেই অন্যায়কে মেনে নিয়েছে, রাজনৈতিক দলগুলো মেনে নিয়েছে, প্রশাসন মেনে নিয়েছে, এই যে এত বড় বিপর্যয়, এত বড় ওলটপালট হলো কেন? এ কারণেই তো আইন অমান্য করে, সেটা নির্বাচনের ক্ষেত্রে বলুন, দেশ শাসনের ক্ষেত্রে বলুন, সেটা করা হয়েছে। এখন একটাই ছিল আগে, এই অন্তর্বর্তী তত্ত্বাবধায়ক সরকারের একটাই সুফল ছিল, 5 বছর পর পর জনগণের কাছে ওই রাজনৈতিক দলগুলোকে যেতে হতো এবং জনগণ কিন্তু সঠিক সিদ্ধান্ত নিয়ে নিত। আপনি দেখুন যে 91-এ যে সিদ্ধান্ত নিয়েছে, যাদের ক্ষমতায় বসিয়েছে, 96-এ বসায়নি। 96 যাদের বসিয়েছে 2001-এ বসায়নি। 2001-এ যাদের বসিয়েছে 2008-এ বসায়নি। এই পদ্ধতিটা, এবং সাবেক প্রধানমন্ত্রী বা তার দল এটা ভালো জানতো যে সুষ্ঠু নির্বাচন হলে পরের বার আসা যাবে না। সেই কারণেই এই পুরো, এবং আজকে রাজনৈতিক যে কি বলে বিপর্যয়ের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে বাতিল করা, এটি একটা বড় কারণ। এখন বাতিল সম্ভবত 17 তারিখ আদালতের রায়ে আমরা ইতিবাচক ফলও পেতে পারি। আইনজীবীরা দেখলাম যে তারাও আশাবাদ প্রকাশ করেন। ধরে নিলাম পঞ্চদশ সংশোধনী আর নেই, তার মানে নির্বাচনের পথটা পরিষ্কার হলো। কারণ এই সরকার আগামী নির্বাচন করলো, কিন্তু পরবর্তীকালে যারা ক্ষমতায় আসবে তারা যে অন্তর্বর্তী সরকার করবে, আরেকটি তত্ত্বাবধায়ক সরকার করবে, তার নিশ্চয়তা কি? সেক্ষেত্রে যদি ত্রয়োদশ সংশোধনী পুনর্বহাল হয়, এটি নিশ্চিত হবে। কিন্তু এর চেয়ে কঠিন যে প্রশ্ন, সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলো একসঙ্গে চলবে কিনা, চলতে প্রস্তুত কিনা, দেশ শাসন করতে প্রস্তুত কিনা, মূল প্রশ্ন। সেটাই হচ্ছে মূল প্রশ্ন। এবং সেই প্রশ্নের জবাব একমাত্র যারা সংসদে যাবে, যারা ক্ষমতায় যাবে, তারাই দিতে পারবেন। এই যে নাজির ভাই, ব্রিটেনে এত বছর একই সরকার, মানে ধরেন একই দলের প্রধানমন্ত্রী বারবার বদল হয়, কিন্তু তা সেখানে কোনো সমস্যা হচ্ছে? মানে আমরা তো দেখলাম যে 3 সপ্তাহের মধ্যে 3 বার সরকার, মানে প্রধানমন্ত্রী বদল হয়েছে।
মানে জনগণ মানে সদস্যের অনাস্থা প্রকাশ করছে বলে, অনাস্থা দিয়েছে বলে তাকে সরে যেতে হয়েছে। আমাদের এখানে কি চিন্তা করা যায় যে যে দল থেকে প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন সেই দলের সংসদ সদস্যরা তার বিরুদ্ধে অনাস্থা ভোট দেবেন? মানে আমরা মানে এটা হচ্ছে গণতন্ত্র। অনাস্থা আমি যার প্রতি আস্থা এনেছি তার প্রতি অনাস্থাও দিতে পারি, কিন্তু আমাদের এটি নেই। রাজনৈতিক দল, যেটি সবচেয়ে কম আলোচনা, রাজনৈতিক দলের গণতন্ত্র, রাজনৈতিক দলের কাঠামো। এটি ছোট্ট একটা প্রশ্ন করে আপনি উত্তর দিবেন যে আমরা সংবিধানের সংস্কারের কথা বলছে, নির্বাচন কমিশনের সংস্কারের কথা বলছে, পুলিশের সংস্কারের কথা বলছে, কিন্তু আসল যারা অর্থাৎ অংশীজন যে ইন্টারপার্টি ডেমোক্রেসি, রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ সংস্কারের প্রস্তাব কেন করছে না? একটা একেবারে মানে এবার হয়নি। আপনার নির্বাচন কমিশন, এটিএম শামসুল হুদার নেতৃত্বে যে নির্বাচন কমিশন হয়েছিল, সেখানে কিন্তু আরপিওতে অনেকগুলো সংশোধন ছিল রাজনৈতিক দলের উপর, নিবন্ধনের অনেক শর্ত ছিল, এবং কোনো শর্ত আমরা দেখেছি খুব কঠিন। নতুন দল করে নিবন্ধিত হওয়া বেশ কঠিন। দেশের 1/3 জেলায় তাদের অফিস থাকতে হবে, মানে কমিটি থাকতে হবে। সুতরাং আবার ওই প্রশ্ন যে আমরা তো আইন বানাই, মানে আইন যে তৈরি করি আইন লঙ্ঘন করার জন্য, আইন অমান্য করার জন্য। অবশ্যই রাজনৈতিক দলগুলোর কিছু যদি বলেন যে মানে একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান থাকবেন না, আমি মনে করি অন্তত এই কাজটি তো করতে পারে। ধন্যবাদ। জনাব নাজির আহমদ, আপনি বলুন যে আমি একটু প্রশ্ন রেখে যে আমাদের বিরুদ্ধে যেতে হবে, সেটা হচ্ছে যে যেরকম সালাম হাসান বললেন যে মানুষের মানসিকতার মনস্তাত্ত্বিক পরিবর্তন এবং সংস্কৃতিগত পরিবর্তন ছাড়া যত আইনই করেন না কেন কোনোটায় কাজ হবে না। যেটাকে বলা হয় ইংরেজিতে বলা হয় যেটা ভিজিলেন্টিজম মাইন্ডসেট, যেটা মানুষের ভিতরে আছে, বাঙালির ভিতরে, যে আইন না মানার একটি প্রবণতা। অর্থাৎ এই জায়গায় যদি হয় এই অবস্থা, তাহলে আইন করে কি প্রকৃত গণতান্ত্রিক ধারায় যাওয়া যাবে কিনা আপনি বলবেন বিরতির পরে। দর্শক, রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানে নিচ্ছে ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি সেলিম আমরাও খান। আলোচনার বিষয় সংস্কারে ঐক্যমতের চ্যালেঞ্জ। এই পর্যায়ে আমি যাচ্ছি ব্যারিস্টার নাজির আহমেদ। যে প্রশ্ন আপনাকে করেছিলাম যে যত ধরেন আইনগুলো হলো, সংস্কার হলো, সব কিছুই হলো, কিন্তু যেটা সালাম হাসান বলে যে মাইন্ডসেটে যদি পরিবর্তনগুলো না ঘটে তাহলে কি দাঁড়াবে শেষ পর্যন্ত? না, ঠিকই বলেছেন। দেখেন, সংস্কারের সবচেয়ে বেশি এবং যাদের সংস্কারের দরকার সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলো। এবং আমি তো মনে করি 10টা না 11টা সংস্কার কমিশন যে গঠন করা হয়েছে, একটা উচিত ছিল বা এখনও সময় আছে রাজনৈতিক দল সংস্কার কমিশন গঠন করা। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি দিয়ে তারাই প্রস্তাব করুক যে কী কী সংশোধন নিয়ে আসা দরকার, কম্পেয়ার করুক উন্নত বিশ্ব বা উন্নত ডেমোক্রেসির সাথে। তারা করতে পারতো, এটা দরকার ছিল আর কি। এখনও সময় আছে। মানে রাজনৈতিক দল সংস্কার কমিশন, মানে রাজনৈতিক দল সংস্কার কমিশন। এবং এটা কিন্তু বাইরে থেকে না, রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদেরকে নিয়ে তারাই বসে আলোচনা করে, ডিবেট করে তারাই প্রস্তাব করুক যে কী কী সংশোধন দরকার, এবং দরকার হলে কম্পেয়ার করতে পারে উন্নত ডেমোক্রেসির সাথে আর কি। ঠিকই বলেছেন যে দেখেন, এনভায়রনমেন্ট যদি ক্রিয়েট না হয়, পরিবেশ যদি সৃষ্টি না হয়, মানুষের যদি একটা নৈতিক মোরাল স্ট্যান্ডার্ড একটা মিনিমাম পর্যায়ে না থাকে, তাহলে শুধু আইন করে, শুধু সংবিধান করে, শুধু সুন্দর সুন্দর কথা বলে কিন্তু চেঞ্জ করতে পারবেন না। ব্রিটেনে লিখিত কোনো সংবিধান নাই, সেখানে আপনার প্রথা, হিস্টোরিক্যাল কনভেনশন, কাস্টম, এগুলো পার্ট অফ কনস্টিটিউশন। বছরের পর বছর, দশকের পর দশক, শতকের পর শতক ফলো করে আসছে, কেউ ব্যঙ্গ করে না। কিন্তু বাংলাদেশের সংবিধান পৃথিবীর যত সংবিধান আছে সবচেয়ে বড় সংবিধানগুলোর মধ্যে অন্যতম। আমেরিকার সংবিধানের চেয়ে কয়েক গুণ বড় হবে বাংলাদেশের সংবিধান। আইন এবং নীতির কথা তো কম নেই, অভাব নাই। এবং সাবেক পতিত সরকারের বিভিন্ন মন্ত্রীরা বারবার বলতেন এক চুল পর্যন্ত নড়ব না আমরা, কিন্তু ডজন ডজন উদাহরণ দেওয়া যাবে তারা এক চুল নয়, ডজন ডজন দূরে আছেন, এবং এমন দূরে একবারে বর্ডার পাড়ি দিতে হয়েছে, মানে যোজন যোজন দূরত্বে। এখন কথা হচ্ছে, যেমন দেখেন বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি 2টা কাজ করতে পারেন কারো পরামর্শ ছাড়া। একটা হচ্ছে প্রধানমন্ত্রী নিয়োগ, একটা হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ। কিন্তু প্রধান বিচারপতি নিয়োগে কি ম্যানুভারিং হয়, বিচারপতি এসকে সিনহার যদি ব্রোকেন ড্রিম লাস্ট চ্যাপ্টারটা পড়েন, কিভাবে মানে এত কুৎসিতভাবে
অ্যাটর্নি জেনারেল আইনমন্ত্রীর কী ভূমিকা থাকে, এটা আপনি মানে থান্ডার্ড হয়ে যাবেন, অ্যামেজড হয়ে যাবেন যে এগুলো হয় প্রধান বিচারপতি নিয়োগে। অথচ রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দিতে প্রধানমন্ত্রী কোথাও শুনতে রাজি না, জিজ্ঞেস করতে ওরা সংবিধান বলে না, কিন্তু কই হচ্ছে না তো। আর সংবিধানের ব্যাপারটা বললেন যে সংবিধান কাটাছেঁড়া করে এমন একটা পর্যায়ে নিয়ে আসা হয়েছে একজন মানুষ সংবিধান ভালো করে ফলো করতে পারবে না উইদাউট ভায়োলেটিং ইট। ইংরেজিতে এটা বলে ইউ ক্যানট ফলো দ্য কনস্টিটিউশন উইদাউট ভায়োলেটিং ইট। এবং দুঃখজনক হলে সত্য, বাংলাদেশের 52 বা 53 বছরের ইতিহাসে 17 বার সংবিধান চেঞ্জ হয়েছে, আর আমেরিকায় 250 বছরে মাত্র 27 বার চেঞ্জ হয়েছে। এবং ব্যক্তির জন্য একাধিকবার সংবিধান চেঞ্জ হয়েছে, আপনি চিন্তা করতে পারেন। এবং ব্যক্তির জন্য, দলের জন্য। আমি গতকালকে একটা ঘটনা শুনলাম একজন বিচারপতির মানে সিনিয়র বিচারপতির কাছ থেকে, যে একজন বিচারপতি এরশাদ সাহেবকে বলছেন যে না আপনার শপথের দরকার নাই বিকজ ইউ আর নট ইলেক্টেড। তো উনি করলেন তাকে তো সরাতে হবে, তখনকার আইন সচিবকে পরামর্শ দিলেন, উনি বললেন স্যার বিচারপতির বয়সটা কমিয়ে দেন, 65 আছে 62 করে দেন। 62 করলেন, উনি পরবর্তীতে পরের দিন এজলাসে উঠলেন, তো আইনজীবী বললেন স্যার আপনি তো ইউ আর নো লঙ্গার চিফ জাস্টিস, কারণ গেজেট নোটিফিকেশন টিভিতে খবর চলে আসছে। উনি এজলাস থেকে নেমে গেলেন। এইভাবে ব্যক্তির জন্য একটা রাষ্ট্রপতি আছেন, তাকে রাষ্ট্রপতি বানাতে হবে, তার জন্য সংবিধান চেঞ্জ। একজন ব্যক্তির বয়স বাড়াইতে হবে কারণ উনি কেয়ারটেকার গভর্নমেন্টের হেড হবে। মানে দুঃখজনক, মানে সংবিধান সংশোধন তো হতেই পারে মানুষের জন্য সংবিধান, কিন্তু সেই সংশোধনই হতে হবে জাতির বৃহত্তর স্বার্থে, ন্যাশনাল ইন্টারেস্টে। কিন্তু বাংলাদেশের এই সংশোধনীগুলো হয়েছে ন্যারো মাইন্ডেড, এবং সংবিধানটা এমনভাবে করা হয়েছে, কাটাছেঁড়া করা হয়েছে। আপনি দেখেন একটা আর্টিকেল আছে, সম্ভবত আর্টিকেল 77, ন্যায়পালের কথা বলা আছে। প্রায় 40 বছরের উপরে হয়ে গেল, কোনো সরকারি এটা ন্যায়পাল প্রতিষ্ঠা করে নেই। আপনি দেখেন 7 ক এবং খ এত ডেঞ্জারাস দুইটা প্রভিশন ঢুকানো হয়েছে। 7 খ অনুযায়ী প্রায় 1/3 কনস্টিটিউশনাল প্রভিশন আর আনঅ্যামেন্ডেবল, আপনি হাত দিতে পারবেন না, ফিউচার সংসদের হাত বেঁধে দিয়েছেন। 7 ক অনুযায়ী এটা তো যদি বাতিল না করা হয় তাহলে বর্তমান উপদেষ্টা পরিষদে যারা আছে তারা সবাই বিপদে পড়বেন। কারণ এখানে বলা হচ্ছে সংবিধানের ব্যাপারে যদি কেউ ষড়যন্ত্রও করে তাহলে সর্বোচ্চ শাস্তির আওতায় তারা আসবে। আর্টিকেল 1, 2, 3-তে একটা সংসদ রেখে আরেকটা সংসদ বহাল রেখে করা যাবে, মানে কিছু সময়ের জন্য হলে 600 এমপি হবে। এবং আর্টিকেলে আছে রাষ্ট্রপতির অনুপস্থিত স্পিকার দায়িত্ব পালন করবেন। কিন্তু স্পিকার যদি অনুপস্থিত থাকেন বা জেলে থাকেন, অথবা ডেপুটি স্পিকারও যদি জেলে থাকেন, কি হবে বলা নাই। কিন্তু এজন্য সংবিধানের অনেক কিছু আছে। এবং যখন 72-তে সংবিধান প্রণয়ন করা হয়, অনেক রাইট তখন খুব বেশি ওয়াইডলি নোন ছিল না, কিন্তু এখন তো গ্লোবাল ভিলেজে ইন্টারনেট প্রযুক্তির যুগে আপনার রাইট টু ফ্রিডম অফ ইনফরমেশন, এরপর ইন্টারনেট সেবার অধিকার সহ অন্যান্য অনেক অধিকার আছে যেটা 72-তে কল্পনাই করা গেছিল না, কিন্তু এখন কিন্তু বাস্তব জীবনের সাথে সম্পর্কিত। তো এই জিনিসগুলোকে তো আপনার ঢুকাতে হবে, অনেক কিছু বাদ দিতে হবে। মাঝে মধ্যে বলা হয় যে ক্ষমতার ভারসাম্য নিয়ে আসবেন। দেখেন এইটার দুইটা পলিটিক্যাল সায়েন্স অনুযায়ী দুইটা পদ্ধতির সরকার, আইদার রাষ্ট্রপতি শাসিত সরকার অথবা সংসদীয় সরকার। তো আপনাকে ব্যালেন্স করে রাষ্ট্রপতিকে ইলেক্টেড রাষ্ট্রপতির ক্ষমতা ধরতে পারবেন না। প্রধানমন্ত্রীকে চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য সংসদ আছে, কিন্তু সংসদটা কার্যকর না হলে তো উনি ইলেক্টেড ডিক্টেটর হবেন, যেটা লর্ড অ্যাক্টন বলেছেন। এজন্য রাষ্ট্রপতি, সংসদীয় গণতন্ত্রে রাষ্ট্রপতি সাপোজ টু বি সিরিমোনিয়াল হেড, তার হাত পাতে বাধা থাকবে, এটাই নিয়ম। ব্রিটেনে কুইন বা কিং সরাসরি কোনো রাজনীতির সাথে সম্পর্ক নয়, অথচ তারা পাওয়ারফুল, কিন্তু কোনোদিন নাক গলাবে না পলিটিক্যাল ব্যাপারে, এবং তাদের ক্ষমতা একেবারে। চেকস এন্ড ব্যালেন্সের কথা বলা হচ্ছে, তাহলে এটা কীভাবে চেক ব্যালেন্স হবে? যেমন মনে করেন সংসদ যদি কার্যকর হয়, আপনি যদি আর্টিকেল 70-কে যদি সংশোধন বা ইলিমিনেট করেন, এমপিরা যদি কনসেন্সাস অনুযায়ী ভোট দিতে পারে, এরপরে বিভিন্ন কমিটি আছে, সচল থাকবে, স্ট্রং বিরোধী দল থাকবে। দেখেন বাংলাদেশে যতই ডেমোক্রেসি, যারা সৌরভ ভাই বললেন আগে, হুচট খেয়েছে, কিন্তু নিরপেক্ষভাবে যে কয়টা নির্বাচন হয়েছে অল্টারনেটিভ দল মানে অ্যান্টি ইনকামবেন্সি কাজ করেছে। এবং আর্টিকেল 7 অনুযায়ী, 7 আর্টিকেল অনুচ্ছেদ অনুযায়ী জনগণ হচ্ছে ক্ষমতার মালিক। 5 বছর পরে পরে মালিকদের কাছে গিয়ে আপনি রিনিউ যখন করবেন তখন বই থাকবে, এই বই যখন থাকবে না তখন তো আপনি ডিক্টেটর হতে বাধ্য। সুতরাং আমাদেরকে চিন্তা করতে হবে যে মালিককেও তো ম্যানিপুলেট করা হয় বা মালিকের সমর্থনের প্রয়োজন হয় না। তো এটা তো মারাত্মক। আপনি দেখেন একটা জিনিস চুরি করলে বা অন্যকে যদি আপনি থাপ্পড় দেন, এটা অপরাধ, কিন্তু আপনি একটা জাতির ভোট চুরি করে ফেললেন,
জাতির মালিকদের ক্ষমতাকে আপনি একবারে লিমিটেড বা করে দিলেন। এটা তো বড় জঘন্যতম অপরাধ। কিন্তু এগুলা করে পার পেয়ে যাচ্ছি, কিছুই হচ্ছে না। এটাই তো। এবং একটা পর্যায়ে এমন আছে যে পতিত বা গত 15 বছরের সরকার দেখলাম তো এমনভাবে ফ্ল্যাটারিং করা হয়। আমরা তো দেশের বাইরে থেকে যখন প্রধানমন্ত্রীর কোয়েশ্চন টাইম দেখতাম, মানে নিজে গালে গালে অনেক খেতাম, এই কী ধরনের কোয়েশ্চন করা হয়। আর ব্রিটিশ প্রাইম মিনিস্টারকে কোয়েশ্চন করা হয়, অনারেবলও বলে না, রেসপেক্টেবলও বলে না, মিস্টার প্রাইম মিনিস্টার, অথবা মানে প্রেসিডেন্ট তো সেখানে নাই, প্রাইম মিনিস্টার, ইভেন মিস্টারও বলে না, আমেরিকাতে বলে মিস্টার প্রেসিডেন্ট এভাবে। কিন্তু আমাদের এখানে কি যে মানে তেল মালিশ করা হয়, ওয়েলিং করা হয়, এবং অনেককে বঞ্চিতও করা হয়, দাওয়াতও দেওয়া হয় না। অনেকে বলে যেটা দরবারের মতো। এজন্য ওই যে বললাম যে চেক অ্যান্ড ব্যালেন্স, অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করার জন্য বিভিন্ন মেকানিজম আছে। জার্নালিজম বা জার্নালিস্ট বা গণমাধ্যম যেটা, এটা কিন্তু স্ট্রং। কারণ ইংল্যান্ডে জবাবদিহিতা কীভাবে আসে আপনি চিন্তা করতে পারেন। একজন সিটিং প্রাইম মিনিস্টারকে অফিসে গিয়ে পুলিশ কী বলে পেনাল্টি চার্জ দিয়ে আসছে, যার কারণে বরিস জনসন পদত্যাগ করতে হয়েছে পরে। আপনি একজন সিটিং প্রাইম মিনিস্টার টনি ব্লেয়ার, তার ছেলে একটু অপরাধ করেছিল, সে নিজে তার ছেলেকে নিয়ে থানায় গিয়ে আন্ডারটেকিং বা বন্ডিং দিয়ে আসছে। তার স্ত্রী সিটিং প্রাইম মিনিস্টার একটা মামলাতে যাবেন, একটু দেরি হয়ে গেছে, টিকিট নেন নাই, ওখানে ব্যারিয়ার ক্রস করতে গিয়ে টিটি ধরে ফেলছে, পেনাল্টি দিয়ে দিছে। উনি এটা তর্ক করে নেয়, সাথে সাথে দিয়ে দিচ্ছেন। এগুলা অনেকটা মানে শখের মতো চিন্তা করা যায়, কিন্তু এখানে তো হচ্ছে। এবং একবার জন মেথর যখন প্রাইম মিনিস্টার ছিলেন ব্রিটেনে, তখন সৌদির একজন নাগরিক সৌদি রাজতন্ত্রের কিটিক সেখানে আশ্রয় নিয়েছে রাজনৈতিক। সৌদি এত প্রেশার দিয়েছে যে তাকে যে কোনো উপায়ে বের করে দিতে হবে। এবং জন মেথর পার্লামেন্টে বলছেন যে এক ব্যক্তির জন্য দুইটা বন্ধুপ্রতিম রাষ্ট্রের সম্পর্ক নষ্ট হতে পারে না। তো উনি চ্যালেঞ্জ করছে একটা ছোট্ট ট্রাইব্যুনালে, হাইকোর্ট বা সুপ্রিম কোর্টেও নয়, ট্রাইব্যুনালে চ্যালেঞ্জ করছে। ট্রাইব্যুনাল রায় দিয়েছে এবং উনি সাকসেসফুলি আর্গিউ করেছেন যে আমাকে ক্যানারি আইল্যান্ড অফ ডোমিনিকাতে পাঠাবে, ওখানে 700 পুলিশ আছে, সৌদি পেট্রোলার দিয়ে সেখানে কিনে নিতে পারে। এবং ট্রাইব্যুনালের বিচারক সন্তুষ্ট হয়ে বলছে না, ইউ ক্যানট সেন্ড ব্যাক টু ক্যানারি আইল্যান্ড অফ ডোমিনিকা। প্রধানমন্ত্রী পার্লামেন্টে বলার পরেও, সৌদির সাথে তাদের আর্মস ডিলিং সহ অন্যান্য সম্পর্ক থাকার পরেও, একটা ছোট্ট ট্রাইব্যুনালের রায়ের কারণে, কারণ এক্সিকিউটিভ যতক্ষণ পর্যন্ত বিচার বিভাগকে ভয় না করবে, তটস্থ না থাকবে, ততক্ষণ পর্যন্ত আইনের শাসন প্রতিষ্ঠা। ধন্যবাদ। আবার আসবো ইকতেদার আহমেদ, আপনি কি বলবেন এই প্রসঙ্গে যে সংস্কার এবং উনি যেটা বলেন নাজির আহমেদের রাজনৈতিক দলগুলো সংস্কার কমিশনও এর সঙ্গে সঙ্গে হওয়া দরকার ছিল, যেটা নিয়ে অনেকেই বলছেন। দেখুন 11 সময়ে আমরা দেখলাম যে ওই যে পলিটিক্যাল পার্টিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট, এটা কিন্তু আমাদের এতে ছিল না, সেটা আরপিওতে সন্নিবেশিত হলো। এটা হলো যে এই আরপিও সংশোধন করে এটা আরপিওতে ঢুকানো হলো। এখন পলিটিক্যাল পার্টিজ রেজিস্ট্রেশন একটা দুটো জিনিস, আমি 3টি বিষয়ের উপর আলোকপাত করবো। একটা হচ্ছিল যে সেখানে ওরা না ভোটের বিধান করেছিল, পরবর্তীতে আমরা দেখলাম যে রাজনৈতিক সরকার এই না ভোটটা বাতিল করে দিল। ওনারা আরেকটা করেছিল হলো যে কোনো রাজনৈতিক দলের বিদেশে কোনো ধরনের শাখা থাকতে পারবে না, কিন্তু আমরা দেখলাম যে কোনো রাজনৈতিক দলই এটা মানে না। এখন প্রতিটি আমাদের যে বড় যে সকল রাজনৈতিক দল আছে, তাদের দেখা গেল যে যুক্তরাষ্ট্রেও তাদের শাখা আছে, যুক্তরাজ্যেও শাখা আছে, এবং প্রতি স্টেটে শাখা আছে। এবং আপনি নিশ্চয়ই আপনি দেখেছেন গতকাল যে বিভিন্ন সংবাদপত্রে খবর প্রকাশিত হয়েছে যে আগামীকাল লন্ডনে ওই যে লন্ডন আওয়ামী লীগ একটা এই সভার আহ্বান করেছে। সেখান থেকে আমাদের যে এই অতীত প্রধানমন্ত্রী উনি এই যে ভার্চুয়ালি এটাই যুক্ত হবেন, এবং এর আগে আমরা দেখলাম যে তিনি ভার্চুয়ালি যুক্তরাষ্ট্রে একটা আওয়ামী লীগের সভা হয়েছিল সে নিউ ইয়র্কে, সেটা উনি ভার্চুয়ালি যুক্ত হলেন। এখন আমাদের আরপিওতে যেটা আছে, এখন আরপিওতে কেউ ফলো করছে না। এখন আরপিওতে আরেকটা বিষয় আছে যে কোনো রাজনৈতিক দলের ছাত্র, শিক্ষক, শ্রমিক এবং ব্যবসায়ী সংগঠন থাকতে পারবেন। এখন প্রত্যেকটা রাজনৈতিক দলেরই কিন্তু সহযোগী হিসেবে দেখা যাচ্ছে যে এই ধরনের সংগঠনের অস্তিত্ব রয়েছে। এবং আপনি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত এবং পাকিস্তান, দুটি রাষ্ট্রেই আপনি দেখবেন যে বিশ্ববিদ্যালয়ে কিন্তু হয়েছিল রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক কোনো ছাত্র সংগঠন নাই, এবং সেখানে হচ্ছিল যে স্টুডেন্ট ইউনিয়ন আছে, স্টুডেন্ট ইউনিয়নের অ্যাক্টিভিটিস লিমিটেড টু দি ওয়েলফেয়ার অফ দি স্টুডেন্ট। ওরা হচ্ছে যে কালচারাল ফাংশন, তারপরে হলো তাদের হলো যে ওই যে এই এটাকে কি যে ট্যুর বলে না, ট্যুর প্রোগ্রাম, তারপরে ধরেন হলো এই যে স্পোর্টস প্রোগ্রাম, এগুলো নিয়ে তারা এই যে এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেটা বলা হয়, সেগুলো নিয়ে তারা ডিল করে। কোনো ধরনের রাজনীতির সাথে তারা কিন্তু
সম্পৃক্ততা, এবং এটাই কিন্তু হওয়া উচিত। এখন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যদি রাজনীতির সাথে সম্পৃক্ত হয় বা রাজনৈতিক দলের যদি হলো সহযোগী হিসেবে যদি কাজ করে, সেক্ষেত্রে তো হচ্ছিল তাদের পড়ালেখা তো বিঘ্নিত হবে। আপনিও তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি তখন দেখা গেল যে 1 সিটেড রুমে একজনই থাকতো, 2 সিটেড রুমে 2 জনই থাকতো। এখন 1 সিটেড রুমে থাকে 5 থেকে 7 জন, 2 সিটেড রুমে থাকে 10 থেকে 12 জন। তো বিশ্ববিদ্যালয়ে তো পড়ালেখার কোনো পরিবেশ তো নাই। আপনি যদি এখন রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটিতে যদি আপনার যারা রেসিডেন্ট স্টুডেন্ট তারা যদি তাদের যদি এই হল রুমে যদি লেখাপড়া করতে যদি না পারে, তাকে যদি লাইব্রেরিতে গিয়ে যদি লেখাপড়া করতে হয়, তাহলে তো যে লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে আপনি বিশ্ববিদ্যালয় সৃষ্টি করেছেন সেই লক্ষ্য বা উদ্দেশ্য তো ব্যাহত হয়। আর এই যে গেস্ট রুম কালচার যেগুলো আমরা পত্রপত্রিকাতে দেখেছি, এগুলো তো সব তো হলো যে ক্ষমতাসীন যে রাজনৈতিক দল তাদের সৃষ্ট, তারাই এগুলো করেছে। এবং আমাদের দেশে আমরা দেখেছি যে ক্ষমতাসীন রাজনৈতিক দলের যে ছাত্র সংগঠন ওরা বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছিল তাদেরই দখলে থাকে, সিট থেকে শুরু করে সব কিছু তারাই বরাদ্দ করে। আমরা যখন লেখাপড়া করেছি তখন হলো যে ডিপার্টমেন্টে যিনি সবচেয়ে ভালো রেজাল্ট করতেন তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতেন। এখন দেখা গেছে যে তার পলিটিক্যাল রাজনৈতিক সংশ্লেষ যারা আছে, রাজনৈতিক বিবেচনায় তিনি যখন যে দল ক্ষমতাসীন তাদের অনুগত যদি হয়ে থাকেন তখন আপনাকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হবে। বিসির ক্ষেত্রেও অনুরূপ, যে বিসি হিসেবে যিনি নিয়োগ পাচ্ছেন দেখা যাচ্ছে যে একদম রাজনৈতিক দলের প্রতি সম্পূর্ণ অনুগত। এবং বিগত সরকারের সময় আমরা দেখেছি যে কয়জন বিসি হিসেবে এসেছেন প্রত্যেকেরই কিন্তু যে কার্যক্রম আমরা যদি বিবেচনায় নিই, অত্যন্ত জাতির জন্য এবং দেশের জন্য এবং আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য হতাশাব্যঞ্জক। একটা জাতিকে আপনি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে চান, তাহলে তো সর্বাগ্রে প্রয়োজন যে আপনার যে শিক্ষা ব্যবস্থা, যেটা শিক্ষা ব্যবস্থার মধ্যে নিষ্কলুষিত শিক্ষা ব্যবস্থা এবং প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে যেন এখান থেকে এই ছাত্ররা বের হতে পারে। কিন্তু আমাদের দেশে দেখা যাচ্ছে যে শিক্ষার মান ক্রমনিম্নগামী। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যখন লেখাপড়া করতাম এটাকে বলা হলো অক্সফোর্ড অফ দ্য ইস্ট। তো এটা ধরেন বাংলাদেশ অভ্যুদয় পরবর্তী 10 বছর পর্যন্ত অক্সফোর্ড অফ দ্য ইস্ট ছিল। 5-6 দিন আগে বোধহয় একটা র্যাঙ্কিং দেখলাম, সেখানে দেখলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং আরও 2-3টা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সেখানে স্থান আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থান নাই। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মান ক্রমনিম্নমুখী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অধিকাংশই রাজনীতির সাথে সম্পৃক্ত। এবং রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার কারণে তারা যে এই শিক্ষার প্রতি মনোনিবেশ করতে পারছেন না, ছাত্রদের পাঠদানে মনোনিবেশ করতে পারছেন না। এবং অধিকাংশ শিক্ষকই দেখা যাচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতীত আরও 2টা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন এবং প্রত্যেকেরই একটা করে এনজিও আছে। এখন যদি একজন শিক্ষক ধরেন অর্থের পিছনে তিনি এই ধাবিত হন, সেক্ষেত্রে তো ধরেন ওনার দ্বারা তো যে এই একজন শিক্ষকের যে লক্ষ্য বা যে উদ্দেশ্য, সেই লক্ষ্য বা সেই উদ্দেশ্য তো কখনো অর্জিত হবে না। শিক্ষককে তো শিক্ষকের মতো হতে হবে। আমরা দেখেছি যে ব্রিটিশ আমলের কথা শুনেছি যে শিক্ষকরা শেষ করতে হবে, আমরা কাছাকাছি চলে এসেছি। আপনি সংক্ষেপে বলেন যে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে কি আসলে লক্ষ্যে পৌঁছানো যাবে কিনা? এখন না, চ্যালেঞ্জ আপনাকে যদি মোকাবেলা করতে হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে কর্মসূচি নির্ধারণ করতে হবে যে আপনি কোন কোন বিষয়ে আপনি সংস্কার করবেন। আপনি তো ব্যাপক সংস্কার আপনি কখনো করতে পারবেন না, এবং একটা অন্তর্বর্তী সরকার ব্যাপক সংস্কারের জন্য ম্যান্ডেটেড না। এবং ওনাদের উচিত ছিল যে বাই দিস টাইম একটা রোডম্যাপ ঘোষণা করে যে আমরা এই বিষয়ে সংস্কার করব এবং সংস্কার পরবর্তী আমরা আমরা একটা নির্বাচন দিব। এটা কিন্তু জাতি তাদের কাছে প্রত্যাশা করেছিল, এটাই করা উচিত ছিল। ধন্যবাদ। আবারও আসবো আপনার কাছে যদি আমি সময় পাই। সরওয়ার হাসান, আপনি কি বলবেন? বিশেষ করে যে সংস্কারের কথা বলা হচ্ছে এবং সংস্কারে রাজনৈতিক দলগুলো অর্থাৎ 22টি দলকে ইনভাইট করা হয়েছে, নির্বাচন কমিশন, সংস্কার কমিশন, এর বাইরেও অনেক স্টেক হোল্ডার আছে, যদিও তারা দাবি তুলছে তাদেরকে ডাকতে হবে। সেই ক্ষেত্রে ঐক্যমত্যে অর্থাৎ তারা রিপোর্ট দেবে অন্তর্বর্তী সরকারের কাছে এবং তারা সে রেটিফাই করবে। সেক্ষেত্রে ঐক্যমত্য কি থাকবে না আবার অনেকের সৃষ্টি হতে পারে? ঐক্যমত্য হয়েছে কিনা একমাত্র দেখলাম যে ভারতের যে অপপ্রচার, প্রপাগান্ডা, এর বিরুদ্ধে এক ধরনের ঐকমত্য তৈরি হয়েছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে। কিন্তু অন্য ক্ষেত্রে নির্বাচনের সময়, তারিখ, সংস্কার, ছাত্র এমনকি ছাত্র রাজনীতি, কোনো ব্যাপারে তো ঐকমত্য নাই দলগুলোর মধ্যে। রিপোর্টগুলো দেওয়ার পর যদি রিপোর্ট দেওয়ার পর আলোচনা হবে, ব্যাপক ভিত্তিক আলোচনার। একটা তো সংস্কারে আসতে হবে, যদি যেটি নাজির ভাই বললেন যে একটা রোড ম্যাপ তো দিতে হবে,
তা আমরা আশা করি যে এই সংস্কার কমিশনের রিপোর্টগুলো পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে মানে আলাপ আলোচনা করে একটা সরকার একটা রোডম্যাপ দেবে, সেটা 12 মাস হোক আর 16 মাস কি বলে 18 মাস হোক। ইতিমধ্যে আজকে দেখেছেন যে শিক্ষা উপদেষ্টা, শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ তিনি বলেছেন যে 2025 সালের নির্বাচন হতে পারে। আগেও তো তিনজন উপদেষ্টা বলেছেন। আমি বলছি 25 সালে আমরা একটি নির্বাচিত রাজনৈতিক নির্বাচিত সরকার পেতে পারি, এটা হচ্ছে তার ব্যক্তিগত মত। এর আগে আইন উপদেষ্টা আসিফ নজরুলও একই কথা বলেছিলেন যে সম্ভব 2025-এর মধ্যে সম্ভব। আর সেনাপ্রধান বলেছিলেন যে 18 মাসের 18 মাস। তা 18 মাস এর কাছাকাছি সময়, কিন্তু এই 18 মাস 16 মাস এর মধ্যেই চলে যায়। প্রথমত হচ্ছে যে একটি সরকার কিভাবে আগাতে চায় তার একটা, কিন্তু আবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব কিন্তু বলেছেন যে নির্বাচন রোডম্যাপ জানাবেন প্রধান উপদেষ্টা। না তা তো জানাবেনি, রোডম্যাপ কেন, সবকিছু মানে আগামী এই সরকারের পরিকল্পনা তো প্রধান উপদেষ্টাই জানাবে, অথবা তার পক্ষে তার অনুমোদন নিয়ে কেউ জানাবে। আমরা ধরেই নেই প্রধান উপদেষ্টা জানানোই, কারণ আমরা আগে বলতাম না যে সবকিছু প্রধানমন্ত্রী। তাই আমাদের রাজনৈতিক সংস্কৃতি তো তাই। সুতরাং সেটি অন্তর্বর্তী সরকার হোক আর নির্বাচিত সরকার হোক, অনির্বাচিত সরকার হোক, বিষয়টা হচ্ছে আমরা কীভাবে এগোবো, কাদের নিয়ে এগোবো, কাদের সঙ্গে কী রকম সম্পর্ক তৈরি হবে। একটা ভয়াবহ অস্বাভাবিক অবস্থার মধ্যে আছি, খুব শেষ করতে হবে। সেটাকে কীভাবে দ্রুত সেই অস্বাভাবিকতা দূর করা যায়। এর চেয়েও যে কথাটি এখানে আসেনি আপনার বিষয়ের কারণেই, যে মানুষের মৌলিক যে সমস্যা, সোজা কথা যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, 14% ভোগ্যপণ্যের মানে মূল্যস্ফীতি, আপনি চিন্তা করতে পারেন, এটা হচ্ছে রেকর্ড বাংলাদেশে। বাংলাদেশে মানে গত 15 বছরে। দ্বিতীয় হচ্ছে নিরাপত্তা, এবং একের পর এক নাশকতার ঘটনা ঘটছে। তো মানুষ কিন্তু প্রথম চাইবে নিরাপত্তা জানমালের, দ্বিতীয় চাইবে তার আয় দিয়ে ব্যয় জীবিকা নির্বাহ করতে, রয়ে গেছে এবং সেখানে ঘাটতি আছে। সুতরাং যত সংস্কার কর্মসূচি নেওয়া হোক না কেন, যদি মৌলিক সমস্যার সমাধান না করতে, তাহলে অস্থিরতা থাকবে সমাজে, রাজনীতিতে অস্থিরতা থাকবে, এবং সেটা জনজীবনে মানে একটা ভয়াবহ পরিবেশ তৈরি হবে। আমরা আশা করি। আমি বলছি যে জাস্ট কুইকলি, যে রিপোর্ট দেওয়ার পরে অংশীজনদের সাথে বসে কিন্তু রিটেন আন্ডারটেকিং নেওয়া দরকার, যারা 3 জোটের রূপরেখার মতো, যে আপনাদেরকে এগুলা করতে হবে যারা ইলেক্টেড হবেন। এবং 3 জোটের রূপরেখার সব কিছু মানা না হলেও 2টা জিনিস মানা হয়েছে, যে একাদশ এবং দ্বাদশ সংশোধনী সংশোধিত হয়েছিল। এই 2টি সংশোধনী বাংলাদেশের ইতিহাসে একটা উজ্জ্বল দৃষ্টান্ত। সরকার এবং বিরোধী দল ইউনাইটেড হয়ে, আপনি বলছেন যে রিটেন একটা আন্ডারটেকিং নেওয়া দরকার, তাহলেই পালন হতে পারে মনে করছেন। ধন্যবাদ আপনাদের 3 জনকে আলোচনা শোনাবার জন্য। দর্শক, রোড টু ডেমোক্রেসি আজ এখানে শেষ করছি। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।